প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ফিলসফি গাইডের পক্ষ থেকে আমি সাহেব স্যার তোমাদের সামনে আজকে যে বিষয়টি আমি আলোচনা করব তা হলো সেমিস্টার 4 বাঁকুড়া ইউনিভার্সিটি মেজর এবং মাইনরদের জন্য ফিলসফি ওয়েস্টার্ন এথিক্স অর্থাৎ পাশ্চাত্য নীতিবিদ্যা। এই পাশ্চাত্য নীতিবিদ্যা 4th সেমিস্টারে সিলেবাস আমি আগেই ভিডিওতে দিয়েছি। এখন আমি এখানে আলোচনা করব নীতিবিদ্যার পূর্ব স্বীকৃতি বা স্বীকার্য সত্য। প্রত্যেকটি বিজ্ঞান তার আলোচনার পূর্বে কিছু সত্যকে বিনা বিচারে মেনে নেয়, যেগুলিকে বলা হয় স্বীকার্য সত্য ওই বিজ্ঞানের। যেমন আমরা যদি দেখি যে জড় বিজ্ঞানের ক্ষেত্রে জড়, বা আমরা যদি দেখি গণিতের ক্ষেত্রে সংখ্যা, এগুলিকে বিনা বিচারে ওই বিজ্ঞানকে মেনে নিতে হয়। তাই সেগুলি হলো ওই সমস্ত বিজ্ঞানের স্বীকার্য সত্য বা পূর্ব স্বীকৃতি। এখন কথা হলো যে নীতিবিজ্ঞানেও কিন্তু তার আলোচনার পূর্বে কিছু সত্যকে বিনা বিচারে মেনে নিয়েছে। এরকম স্বীকার্য সত্যগুলি হলো মূল হলো তিনটি। নাম্বার 1 ব্যক্তির ব্যক্তিত্ব, নাম্বার 2 বিচারবোধ এবং নাম্বার 3 ইচ্ছার স্বাধীনতা। এই তিনটি ছাড়াও আরও দুটি স্বীকার্য সত্য রয়েছে, ঈশ্বরের অস্তিত্ব এবং আত্মার অমরত্ব। এখন আমরা এই স্বীকার্য সত্য সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করব। তো ব্যক্তির ব্যক্তিত্ব, এটি হলো কোনো ব্যক্তির সমগ্র সত্তা, যা তাকে অন্যান্য ব্যক্তি থেকে পৃথক করে বা স্বতন্ত্র করে। এই যে আমরা একে অন্যের থেকে পৃথক বা স্বতন্ত্র, এটা একমাত্র সম্ভব আমাদের ব্যক্তিত্বের জন্যই সম্ভব। অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যে যে পৃথক পৃথক ব্যক্তিত্ব রয়েছে সেটা অবশ্যই স্বীকার করতে হবে, এবং এটা নীতিবিদ্যা বিনা বিচারে মেনেও নিয়েছে। তাহলে এই যে আমাদের মধ্যে যে আত্মচেতনা, আত্মনিয়ন্ত্রণ, এগুলিও ভিন্ন ভিন্ন থেকে থাকে। যে ব্যক্তি বিভিন্ন মানসিক ক্রিয়ার পরিবর্তনের মধ্যে আসন্ন সত্যতার মধ্যে অভিন্নতা, ধারাবাহিকতা ও স্থায়িত্ব রক্ষা করতে পারে, সে ব্যক্তির ক্রিয়ার নৈতিক বিচার বিষয় হতে পারে। মানে সেই ব্যক্তির কাজেই কিন্তু নৈতিক বিচারের বিষয় হতে পারে। তো বলা হচ্ছে কি না, বিভিন্ন যে মানসিক ক্রিয়ার পরিবর্তন আমাদের মধ্যে যে সময় সময় বিভিন্ন ধরনের যে মানসিক পরিবর্তনগুলো ঘটে থাকে, সেই ঘটে থাকার মধ্যেও যদি আমরা নিজেদের ধারাবাহিকতা থেকে চ্যুত না হই বা আমাদের স্থায়িত্বকে যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে সেই ব্যক্তির কিন্তু যে কাজ, সেগুলি নৈতিক বিচারের বিষয় বলে গণ্য হতে পারে। অর্থাৎ আমরা যদি বিচলিত হই এবং আমাদের ধারাবাহিকতা রক্ষা করতে যদি আমরা অসমর্থ হই, তাহলে কিন্তু আমাদের সেই কাজ নৈতিক বিচারের বিষয় বলে গণ্য হতে পারে না। কাজেই ব্যক্তিত্ব ও ব্যক্তির অপরিবর্তনীয় সত্তাই হলো নৈতিক বিচারের একটি অবশ্য স্বীকার্য সত্য। তাহলে কি বলছে না, ব্যক্তিত্ব এবং এই যে ব্যক্তির মধ্যে অপরিবর্তনীয় যে সত্তা, অর্থাৎ আমাদের বিভিন্ন মানসিক পরিবর্তনের মধ্যেও আমরা যে কোথাও অপরিবর্তনীয় সত্তা আমাদের মধ্যে রয়ে যাচ্ছে, এটাই কিন্তু নৈতিক বিচারের মূল স্বীকার্য সত্য, বা এটাই হচ্ছে ব্যক্তির ব্যক্তিত্ব। নাম্বার 2 বিচারবোধ বা বিচার শক্তি। এই বিচার শক্তি হচ্ছে কি না, কোনো ব্যক্তি যদি তার একটি ভালো মন্দ, যথার্থ অযথার্থ, ন্যায় অন্যায় প্রভৃতি সম্পর্কে সে অবহিত করে এবং সেই অনুযায়ী যদি সে কাজ করতে পারে, তাহলে তার বিচার বোধের পরিচয় পাওয়া যায়। যে ব্যক্তি বিচার বুদ্ধি দিয়ে কোনো কাজ করতে পারে বা কোনো কাজ করতে সক্ষম হয়, একমাত্র সেই ব্যক্তি নৈতিক বিচারের বিষয় বলে গণ্য হতে পারে। আমাদের মধ্যে যে উচিত অনুচিত বোধ রয়েছে, ভালো মন্দ বোধ রয়েছে, ন্যায় অন্যায় বোধ রয়েছে, সেই বোধগুলির যথার্থ অনুধাবন করে যদি আমরা কাজ বা কর্ম সম্পাদন করতে পারি, তাহলেই আমাদের যে বিচার শক্তি বা বিচার বোধ রয়েছে তার পরিচয় পাওয়া যায়। এবং এই বিচার শক্তি সঙ্গে যুক্ত হয় দায়িত্ববোধ। যার বিচার শক্তি নেই
তার ঐচ্ছিক ক্রিয়া সম্ভব হতে পারে না। কেননা নৈতিক বিচার কেবলমাত্র ঐচ্ছিক ক্রিয়ার ক্ষেত্রেই সম্ভব হয়। তাই ব্যক্তির বিচারবোধকে অবশ্যই স্বীকার্য সত্যরূপে স্বীকার করতে হবে। তো এইখানে আমরা যে ঐচ্ছিক ক্রিয়ার বিষয়টি পাচ্ছি, এই ঐচ্ছিক ক্রিয়া হলো আমাদের ইচ্ছা অনুযায়ী ক্রিয়া। আমাদের যদি উদ্দেশ্য, উপায় এবং কাম্য ফল আমরা যদি বিচার বিবেচনা করে কোনো কাজ করি, তাহলেই সেটা হয় ঐচ্ছিক ক্রিয়া। তো ঐচ্ছিক ক্রিয়ার ক্ষেত্রে আমাদের বিচার শক্তি বা বিচার বোধ যথেষ্ট কাজ করে। তাই নীতিবিদ্যার ক্ষেত্রে স্বীকার্য সত্যরূপে বিচার বোধকে অবশ্যই স্বীকার করা দরকার বা অবশ্যই স্বীকার করা হয়। তৃতীয় রয়েছে ইচ্ছার স্বাধীনতা। এই যে আমরা স্বাধীনভাবে কর্মপন্থা নির্ধারণ করে যখন আমরা স্বাধীনভাবে নিজের কাজ বা কী হবে এইরকম কাজ আমরা যদি নির্ধারণ করে অপরের নিয়ন্ত্রণ থেকে যদি মুক্ত হয়ে কোনো কাজ করতে পারি, তাহলে সেই ক্ষমতাকে বলা হয় ইচ্ছার স্বাধীনতা। এটি হলো একটি আত্মনিয়ন্ত্রিত সত্তা। এই আত্মনিয়ন্ত্রণ হলো ব্যক্তির ইচ্ছার স্বাধীনতার একটি অপরিহার্য ও গুরুত্বপূর্ণ অঙ্গ। অর্থাৎ আত্মনিয়ন্ত্রিত বা আত্মনিয়ন্ত্রণ না থাকলে আমরা স্বাধীনভাবে কোনো কাজ করতে সক্ষম হব না। তাই ইচ্ছার স্বাধীনতা আসলে ইচ্ছার স্বাধীনতা আসলে স্বাধীন ইচ্ছা এবং একটি আত্মনিয়ন্ত্রিত সত্তা। এই আত্মনিয়ন্ত্রণ হলো ব্যক্তির ইচ্ছার স্বাধীনতার বিচারে একটি অবশ্যই স্বীকার্য সত্য রূপে গণ্য হয়ে থাকে। তো এই তিনটি হলো মুখ্য। এছাড়াও যে দুটি রয়েছে, যেমন ঈশ্বরের অস্তিত্ব এবং আত্মার অমরত্ব। তো ঈশ্বরের অস্তিত্ব কি না, নৈতিক বিচারের ব্যাখ্যার পূর্বে আমরা সর্বশক্তিমান ঈশ্বর বা ঈশ্বরের অস্তিত্বকে অবশ্যই স্বীকার করে থাকি। কারণ নৈতিক বিচারে একটি অবশ্য স্বীকার্য সত্যরূপে ঈশ্বরকে নীতিবিদ্যায় অবশ্যই স্বীকার করা হয়েছে। ঠিক একই রকমভাবে আমাদের যে আত্মা রয়েছে, সেক্ষেত্রে আত্মা যে অমর, এই এই ধারণাটিও আমাদের পূর্ব থেকেই স্বীকার করে নেওয়া হয়ে থাকে। তাই নীতিবিদ্যা আলোচনার ক্ষেত্রে বা নৈতিকতার পূর্ব স্বীকৃতি রূপে এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। যাদের মেজর 4th সেমিস্টার বাঁকুড়া ইউনিভার্সিটি বা পুরুলিয়া ইউনিভার্সিটির যে অন্য সেমিস্টারে রয়েছে, এই ভিডিওটি অবশ্যই দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে বুঝতে সুবিধা হবে এবং এই ধরনের ছোট ছোট ভিডিওগুলি তোমাদের খুবই উপকারে লাগবে এই আশা রাখি। প্রত্যেকে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও পেতে। থ্যাংক ইউ।